জি, দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় সেশনে আসছি বন্যা পরিস্থিতি এবং ইরান আমেরিকার এই নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন সুলতান, খ্যাতিমান আইনজ্ঞ এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অনারেবল সেক্রেটারি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম যুক্ত হয়েছেন। পর্যায়ে আমি আপনার কাছে আসছি অ্যাডভোকেট এ কে মদ্দুল। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। আমাদের নদী শাসনে যে আইন আছে, সেই আইন নদীগুলোকে রক্ষা করা, নদী খালকে রক্ষা করার জন্য যদি আইনের পরিবর্তন করার দরকার হয় এবং নদী শাসন এই যে আমাদের বিআইডব্লিউটি এর সহ পানি সম্পদ মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় এবং আইনে যদি কার্যকরী আরো ইফেক্টিভ কোনো আইন, নতুন আইন দরকার হয় এই যে আপনার নদী সম্পদকে রক্ষা করবার জন্য, সেই জায়গাতে জনাব তারেক রহমান সাহেবের সরকার এদিকে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত? পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি কোন দিকে যেতে পারে এবং আগামীতে নেতানিয়াহু সে নির্বাচনে নিজেকে সেভ করার জন্য আবার নেতানিয়াহু নতুন করে আবার নিজে ইরানে এসে আবার ইয়ার অ্যাটাক করতেছে ইসরায়েল। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন দুটো বিষয়কে? আমাদের নদী রক্ষা, জি। খালনালা রক্ষা, এগুলো কিন্তু হ্যাঁ। পর্যাপ্ত আইন আছে এবং আমাদের যে ম্যাপ আছে, আপনার সার্ভে দপ্তর যে ম্যাপ করে, মানে বর্তমান জরিপ, প্রিভিয়াস সব হ্যাঁ। জরিপে কিন্তু নদী খাল আলাদা দেখানো আছে। আপনি যদি মনে করেন এখনই বুড়িগঙ্গা নদীর অবস্থানটা যাচাই করবেন, ওখানে কারা অবৈধ কারা হ্যাঁ। নদীর দিকটা আসলে এখনই সম্ভব। আজকাল তো পেন্টোগ্রাফ আছে, ডিজিটাল সার্ভে আছে, সাথে সাথেই সম্ভব দাগ দেওয়া, লাল পতাকা উড়াই দেওয়া, যে তুমি এর বাইরে চলে যাও, এটা সম্ভব। এটাকে যদি সরকার সারা দেশে কোনো একটা মাস বা সপ্তাহ বা পক্ষ ধরে এটা চিহ্নিতকরণের একটা দেওয়া হয়, চিহ্নিতকরণ, পুনরুদ্ধার, এটা কিন্তু পাবলিকেরও সাপোর্ট থাকা উচিত। আমি ভাবতেও পারি না এই দেশে আমাদের সন্তানেরা বসবাস করবে, তাদের পরবর্তী প্রজন্ম বসবাস করবে। আমরা এই দেশের নদী নালা দখল করে বাড়িঘর বানিয়ে দোকানপাট বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে আমরা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একচুয়ালি তো শ্বাসরুদ্ধ করে ফেলতেছি। এই ঢাকা শহরে আমি তো আপনাকে বলছি অনেক খাল ছিল, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আপনি দেখেন ওই যে মতিঝিলের পিছনে যেখানে এখন মোহামেডান ক্লাব সব বিভিন্ন ক্লাব হয়েছে, এই যে আরামবাগ এবং মতিঝিলের মাঝখানকার জলাশয়, এইটা কি কোনো প্রয়োজন ছিল এটাকে আজকাল মানে মাটি দিয়ে ভরাট করে ক্লাব করা? আজকে মতিঝিল ডুবে গেছে, 12টার দিকে তলাই গেছে এবং আমি বেরোইছি 9টায়, সেই পর্যন্ত পানি খুব বেশি পরিবর্তন হয় নাই। তাহলে আপনি এখানে একটা জলাশয় ছিল, মতিঝিলের পাশেই ছিল, একটু বাড়তি পানির ধকলটা নিতে পারতো সে, আপনি এখন পানিটা যাবে কোথায়? আমি তো আরো দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের দৃশ্যমান যে পুকুরগুলো ছিল, আমরা একটা পুকুর দেখতাম ওই পুরান ঢাকায় যাওয়ার সময় নবপুর রোড দিয়া, এখন এখানে সেখানে একটা স্কুল হয়েছে, নামটা ভুলে গেছে, একটা বড় পুকুর ছিল নাই। বিভিন্ন জায়গায় পুকুর তো একটা চিহ্নিত এবং এটা সর্বসাধারণ ব্যবহারের জন্য। আমি সিলেট শহরে, আমরা ছোট থেকে বড় হয়েছি, অসংখ্য পুকুর দেখি ছিল, অনেকগুলাই কিন্তু, এবং এগুলো তো বেশিরভাগই খাস এবং এগুলা পৌরসভা সিটি কর্পোরেশনের দেখার দেখ। এই বিষয়গুলো জোরালো ভাবে দেখা উচিত। সরকার যে ক্ষমতায় যায়, আগের সরকার বর্তমান সরকার, এবং শেষ পর্যন্ত যে জনপ্রিয়তা ধরে থাকতে পারে না, এবং তখন স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, নানান ধরনের চেতনা বিক্রি করে যে চালাইতে হয়, তার কারণ হচ্ছে আমি তো এই জায়গাগুলোতে হাত দিই না। আপনি দেখেন যে আপনি বললেন 200 নদীতে আসছে 1300 নদী, আপনি বগুড়ায় গিয়ে করতোয়া যে নদী, এটা আমাদের সিলেট ঢাকা এলাকায় এখনো নদী হিসেবে স্বীকৃতি দিবে না। ছোট হতে হতে মানে আপনার এটা প্রধান কারণ ফারাক্কার পানি না আসা, সে কারণেও ভরাট হয়েছে, লোকজনও সুযোগ নিছে। তো সেটা দেখ, নদী শাসন আইনটা কি? আইনটা হচ্ছে যে নদীর এলাকাটার জন্য আপনার আলাদা আইন দরকার নাই তো। আমাদের দেশে যে ম্যাপ আছে এখন, সেই সার্ভে ম্যাপের তো খাস জমি, সংরক্ষিত জমি, সংরক্ষিত বন, নদী, সমুদ্র সীমার কত দূর আপনার আসছে, আমাদের আমাদের ধরেন নালা খাল সবগুলো কিন্তু
সুচিন্তিত ভাবে আসছে, কিন্তু আমাদের চোখের সামনেই সেগুলার ধরন ধারণ পাল্টে যাচ্ছে, আকার আকৃতি পাল্টে যাচ্ছে, এবং এগুলোর সাথে জনপ্রতিনিধিরা ব্যাপকভাবে জড়াচ্ছে। সুখের বিষয়, এইবার ক্ষমতা আসার পরে এই সরকার কিংবা বিরোধী দল এগুলো কিছুটা কম, আমি অবশ্যই বলবো, কিন্তু শুধুমাত্র আপনি দখল করেন কিনা তা না, বেদখলটা উদ্ধার করা একটা তো কাজ। আপনি ঢাকায় ধরেন, আজকে যে মতিঝিলটা ডুবে গেল, বর্ষা যতদিন চলবে এই রিস্ক তো বারবার আসবে, অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, অসংখ্য অফিসের মূল্যবান ডকুমেন্ট, তাই সেখানে ব্যাংক আছে অনেকগুলা, নানান ধরনের ডকুমেন্ট ক্ষতি হয়ে যাবে ইয়েতে। মেট্রো না থাকলে তো আজকেই ঢাকায় একটা যোগাযোগের বড় বিপর্যয় করতো, কারণ এইদিকে আপনার মতিঝিল ওইদিকে গুলশান বনানীর দিকেও ব্যাপক পানির ইয়ে ছিল। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের, এবং এটা জেলা প্রশাসনের বিরাট দায়িত্ব। আমলাদেরকে আমরা কিন্তু তৎপর দেখি না, এগুলা একটা সমন্বয় করা, এই জেলা প্রশাসনের বিরাট দায়িত্ব না এগুলা দেখা। একটা জেলা প্রশাসন, তারপরে আপনার পৌরসভা, তাদের একটা বিরাট দায়িত্ব না, এগুলোর মধ্যে কিন্তু তাদের কম দেখা যায়। আমি গত পরশুদিন বোধ হয় আপনার একটা টক শোতে বলছি, আরেক ভাই ছিলেন, উনি বলছেন অনেক কাজ আছে, সেটা আছে, খাতায় আছে, কাজটা করে কোনটা? এই যে মনে করেন যে মানে শহরের, যে ঢাকা শহরের দুই অংশে দুইজন মেয়র, তারা তো তাদের স্টাফদের বললেই বলে দিবে কোথায় কোন খাল ব্যাহত হয়েছে। সেগুলো তো আপনার মানে খুব কঠিন হওয়ার ব্যাপার না। এবং বর্তমান প্রধানমন্ত্রী বয়সে তরুণ, ডায়নামিক, অপেক্ষাকৃত তরুণ, ডায়নামিক, আমার মনে হয় তার দিক দিয়ে যদি চাইলে উনি দিবেন। তো এইটা করা উচিত। এটা না করলে এই যে মানে চট্টগ্রামের যে পানি হলো শহরে এবং আশেপাশে, এই তো 45 বছরের রেকর্ড, 45 ইয়ার্স এর রেকর্ড। এইটা আমাদের সবাই মিলে দেখতে হবে। আর জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বৈশ্বিক বেড়ে যাচ্ছে, বৃষ্টি বাড়বে। ভারতের সাথে আমাদের প্রচুর পরিমাণ 54টা নদী আছে, এক ফারাক্কা ছাড়া অন্য কোথাও তো আমাদের সেটেলমেন্ট হয় নাই পুরোপুরি। টিপাইমুখ করবে কি করবে না এখনো কথা দেয় নাই। তিস্তার ব্যাপারে এখনো কোনো আমাদের সাথে সমঝোতায় আসেনি, এগুলা দেখতে হবে। এইবার আসেন আপনার ইরান আমেরিকা প্রসঙ্গে। আমার ধারণা ইহুদি লবি এবং আপনার মার্কিন ইহুদি লবি এবং নেতানিয়াহু তার সামনে দুই দেশের নির্বাচন আসতে কেন্দ্র করে ট্রাম্পের ভিতরে একটা প্যানিক ঢুকাই দিচ্ছে, একটা ভীতি, একটা ফোবিয়া, যে তাকে ইরানিরা মেরে ফেলবে, ইরানিরা মেরে ফেলবে। যখন স্বাভাবিক, কারণ ট্রাম্প তো একটা স্বাভাবিক সুস্থ লোক বলে মনে হয় না। আমেরিকার এর আগে যারা প্রেসিডেন্ট এরকম কেউ ছিলেন না, এরকম একটা হাওয়া, মানে একটা মানে উড়ো খবর দিলে বিশ্বাস করছে বা হয়তো বিশ্বাস করে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট হাউসকে এবারে ক্যান্টনমেন্ট বানাই ফেলছে। আপনি হোয়াইট হাউসের পাশে মাস দুয়েক আগে একটা সংবাদ সম্মেলনে সেখানে গুলি ছুড়ে একজন বহিরাগত, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো টেবিলের নিচে লুকাইছিলেন, টেবিলের নিচে লুকাইছিলেন। এগুলো তাকে খুব ভীত সন্ত্রস্ত করে ফেলতো। এখন তাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে ইহুদিরা, জায়নবাদীরা, যে তোমাকে মেরে ফেলবে। তো এই কারণে এটা তো স্বাভাবিক। উনি যে মানসিকতার লোক, একটা চুক্তি করার পরে, যুদ্ধবিরতি চুক্তি আলটিমেটাম না দিয়ে মধ্যস্থতাকারীদেরকে আহ, আপনার বিষয়টা অবগত করে ব্যবস্থা না করতে গেলে তো কোনো মতেই হতে পারে না। এই জন্য এখন আমাদের এটা ছেড়ে দিতে হবে ট্রাম্পের মতিগতির উপর। আপনি আপনি মধ্যস্থতাকারীরা কে কি বললো, ইরান কি ভূমিকা, এটা ট্রাম্পের জন্য বিষয় না। তার জন্য ইহুদির প্রভাব, নেতানিয়াহুর প্রভাব একসময় কমবে, একসময় বাড়বে, কিন্তু শেষ কথা ওদের ইচ্ছাই শেষ কথা বলবে। সামনে ইলেকশন তো ওদের। এতে আমি হতাশ না। সাম্প্রতিক আমেরিকা ভার্সাস ইরান যে দ্বন্দ্ব, ইসরায়েল ইরান আমেরিকা ত্রয়ী যুদ্ধ, এই যুদ্ধে বেশি লস কিন্তু ওদেরই হয়েছে। ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে, ইউরোপের সাথে ফাটল ধরছে সম্পর্কে, ন্যাটো ভাঙ্গার পথে, স্পেনের সাথে আমেরিকার বাণিজ্য বিরোধ শুরু হয়ে গেছে। এবং দেখেন ইয়েকে, ট্রাম্পকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি সেখানে অ্যাভয়েড করতেছে, মুখ ফিরাই নিচ্ছে। তো ট্রাম্পের দিকে কিন্তু তার মিত্ররা মুখ ফিরাই নিচ্ছে, এবং সে প্রকাশ্যে বলতেছে আমি বলছি ব্রিটেন আমার কথা শুনে নাই, স্পেন শুনে নাই, স্পেন তার ভূখণ্ড বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয় না, এগুলো কথা বলে যাচ্ছে। এইটা লস। চীনে গেছিলেন, চীনের সহযোগিতায় আপনার ইরানকে একটু বাগে আনবেন, চীন তো তাকে শোনাই দিচ্ছে আমি
ইরানের কাছ থেকে কি নিব কি দিব এটা আমাদের দ্বিপাক্ষিক ব্যাপার, এটা আমরা তৃতীয় পক্ষের কথা শুনবো না। এই অবস্থা আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সময়ে গাজার মানুষের দুর্ভোগ আরো বাড়বে। দক্ষিণ লেবাননে আরো বেশি এলাকা হয়তো ইসরায়েলিরা দখল করবে, আরো মানুষ মারবে, কিন্তু তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে ভারসাম্যের পরিবর্তন হচ্ছে প্রতিদিন ধরে, এবং মানে পাল্টা হামলার যে কষাঘাত, তার যে তীব্রতা, তার ফলে যে প্যানিক তৈরি হচ্ছে শেখ আরব, শেখ আমির, বাদশা শাসিত দেশগুলো, এটা একটা বিরাট ফলশ্রুতি আসবে। ইতিমধ্যে আপনি সৌদি আরব, পাকিস্তান, টার্কির সাথে একটা আপনার প্রতিরক্ষা সহযোগিতার দিকে যাচ্ছে। অন্যান্য দেশও আর আমেরিকার উপর নির্ভর করতে পারতেছে না, তারা তাদের আপনার ডিফেন্স ম্যাটেরিয়াল পারচেজ সোর্সিং বদলাতে চাচ্ছে। এই অবস্থায় বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ সাময়িকভাবে শুধু ইরান, আমেরিকা, ইসরায়েল ত্রয়ীর একটা ব্যাপার মনে হলো, সামগ্রিকভাবে সারা বিশ্বের যে ভারসাম্য পরিবর্তন আনছে। এখানে সামগ্রিকভাবে আমেরিকার যে প্রভাব ছিল ধরেন ৭৫ ভাগ, সেটা কিন্তু এখন ৫০ ভাগও নাই। ইরানের তো কোনো প্রভাবই ছিল না, এখন প্রণালী দিয়ে তার তো একটা 5% প্রভাব চলে আসছে। এখন বিশ্বের তেলের দাম কি হবে না হবে সেটা শুধু পাগলা ট্রাম্পের উপর নির্ভরশীল না, সেটা ইরানিদের উপরও কিছুটা নির্ভরশীল, যেটা একটা আন্তর্জাতিক ইস্যু। এমনকি এই ইরানের হাত ধরে তেলের কেনা বেচায় ডলারের জায়গায় চীনা মুদ্রা ঢুকে পড়তে পারে, কারণ চীনার একটা ব্যাংক করে বসে আছে আন্তর্জাতিক লেভেলে, তো তার একটা ডলার বিকল্প চায়। এখন যদি রাশিয়া এবং চীন এবং অন্যান্য দেশ চীনের সাথে ডলার বাদ দিয়ে চীনা মুদ্রায় লেনদেন করে, তাহলে ডলার এবং ইউরোর পর আরেকটা আন্তর্জাতিক মুদ্রা আসবে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রভাব পড়বে। এইগুলা অনেক সুদূর প্রসারী। আপনি কয়েকজন আয়াতুল্লাহ খোমেনি সহ কয়েকজন লিডারকে মেরে ফেলতে পারেন, তাতে কিন্তু ইরানের শাসন ব্যবস্থায় শূন্যতা তৈরি হয় না। আপনি আইআরজিসির আরো ১০০ দাপুটি জেনারেলকে আপনি খুন করে ফেলতে পারেন, তাদের চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যায়নি, তারা আছে টিকে। কিন্তু আপনার কি অবস্থা? আপনার খবর হচ্ছে যে আপনার সমরাস্ত্র ভান্ডারে টান পড়েছে, ঘাটতি ধরা, কারণ আপনার এগুলো দামি অস্ত্র, অনেক টাকার ঘাটতি পড়ে গেছে। আপনি বাজেট নিয়ে যাচ্ছেন, কংগ্রেস দিচ্ছে না। আমি আপনাকে করছি, ইতিমধ্যে সৌদি আরব ইরানের সামরিক চুক্তি করে গেছে। সৌদি আরব তার নিজেকে সেভ করবার জন্য সৌদি আরব, বাহরাইন, কাতার, এই সৌদি আরব অলরেডি ইরানের সাথে একটা সামরিক চুক্তি করেছে এবং ইরানমুখী হচ্ছে। সৌদি সহ অনেক দেশই এখন ইরানমুখী, কারণ তারা জেনে গেছে যে আমেরিকা তাদের কাজ সেভ করতে পারছে না। আমেরিকা নিজেই নিজেকে সেভ করার জন্য মধ্যপ্রাচ্য থেকে প্রথম সেই বড় কোণঠাসা হয়েছে। তো এখানে সৌদি আরব তো অলরেডি ইরানের সাথে একটা চুক্তি করেছে এর মধ্যে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এইটা তো আপনার অবশ্যম্ভাবী। আপনি একটা পরাশক্তি ছিলেন, আপনার একটা দুর্দণ্ড প্রতাপ ছিল, এবং সেটা ছিল তার একটা বাস্তব প্রভাবও ছিল, এবং আপনার মিত্রদের সাথে আপনার একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল। এখন আপনার ঘাটতি কোথায়? আপনার শক্তি যেটা ছিল, সেই শক্তির সমীকরণে চীন, রাশিয়া যেমন এগিয়ে গেছে, ইরানিরাও স্মার্ট এবং টেকসই অস্ত্রের ব্যাপারে ওদের চেয়ে আগায় গেছে। তো ফলশ্রুতিতে আপনার এখন তো মধ্যপ্রাচ্যের কোনো দেশই, আমেরিকা তো অনেক দূরে, ওখান থেকে এসে তো আর হেল্প করবেন, তার ঘাঁটি থেকে করবেন। সেই ঘাঁটিগুলা তো প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে। ঘাঁটি তো করছিল নিরাপত্তার জন্য, মার খাওয়ার জন্য। এই ঘাঁটিতে বসে বসে মার খেতে হচ্ছে, এটা তো তারা ভাবেও নাই। তারা ভাবছে পাশাপাশি ইউরোপের রাজনীতি তো নৈতিকতা, মানে নৈতিক মানদণ্ড নিয়ে ইউরোপের রাজনীতি, তো আন্তর্জাতিক নিয়ম কানুন, নৈতিকতার বিষয়টা ইউরোপের রাজনীতির কাছে প্রাধান্য পাচ্ছে। কারণ আন্তর্জাতিক আইন কানুন বা নৈতিকতার জায়গাতে ইরান শক্ত আছে। ইরান তো আন্তর্জাতিক আইন করে নাই, এবং নৈতিক নৈতিক বিশেষ করে রাজনীতি এবং যুদ্ধের নৈতিক মানদণ্ডে ইরান শক্তিশালী অবস্থান আছে স্যার। হ্যাঁ, না ইউরোপ, আমি বলবো ইউরোপকে আমি ধন্যবাদ দিব। ইউরোপিয়ান ইউনিয়ন, বড় বড় ইউরোপিয়ান দেশ যেগুলো আছে, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, সামনের সারিতে যারা আছে, তারা সবাই কিন্তু একটা জোরালো নৈতিক অবস্থান। মানে তারা জানে যে ন্যাটোর সবচেয়ে বড়
শক্তি হচ্ছে আমেরিকার সমর্থন। সবচেয়ে বড় অর্থের যোগান আমেরিকা দেয়, সবচেয়ে বেশি সৈন্য নাটো বাহিনীতে আমেরিকান দেয়। প্রতিটি ইউরোপীয় দেশে মার্কিন সেনা ঘাঁটি আছে, যেটা তাদের একটা রক্ষা কবচ মনে করে। তারপরেও তারা ঝুঁকি নিয়েছে। তারা ইরানের বিরুদ্ধে অভিযানে কেউ শরিক হয় না। ম্যাক্রো বলছেন আমরা হরমুজে অভিযান করতে পারি, আলাদা সম্মেলন করছে তারা 40টা দেশে, আমেরিকার সাথে বসে নেই। তো এটা তো আমি মনে করি, এবং অনেকগুলা দেশ ইতিমধ্যে ফিলিস্তিনের প্রতি যারা সমর্থন দেওয়ার ব্যাপারে দ্বিধান্বিত ছিল, তারা কিন্তু সমর্থন দিয়ে ফেলেছে। এবং আপনি দেখবেন পাইপলাইনে অনেক সমর্থন জমা আছে। এই সমর্থন এর একটা বিরাট প্রভাব আছে। আর ফ্রান্সের তো লেবাননে বিরাট স্বার্থ আছে। লেবানন ফ্রান্সের প্রাক্তন উপনিবেশ, মেরোনাইট খ্রিস্টানদের সাথে তাদের যোগাযোগ আছে। লেবাননে যে হামলা, এতে ফ্রান্সের ম্যাক্রো খুবই উদ্বিগ্ন। তো ফলশ্রুতিতে কিন্তু এটা বহুমুখী সমস্যায় পড়ে গেছে। এই যে একটা গোটা বিশ্বে আমেরিকা যে এখন একা হয়ে যাচ্ছে, এখন মানে প্রত্যক্ষভাবে ইসরায়েল, পরোক্ষভাবে ভারত, এছাড়া কে তার পাশে আছে আপনি আমাকে বলেন। আমি তো কাউকে তাদের পাশে দেখতে পাই না। এই দৃশ্যমান এই যে দৃশ্যমান বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে অন্য কাউকে পাওয়া যাচ্ছে না। আপনি আর কিছুক্ষণ থাকেন, আমি আরো দুইজন আছেন, ওনাদের ইলেকশন নিয়ে আমি ক্লোজিংটা আপনাকে ছাড়বো। স্যার আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কিছু অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, হ্যালো। শহীদুল ইসলাম দুলদুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম দুলদুল, আপনি ভিডিওটা ক্লিয়ার করে নেন। শহীদুল ইসলাম দুলদুল, আপনি ভিডিওটা ক্লিয়ার করে নেন। শহীদুল ইসলাম, জি, হ্যাঁ, আপনি অ্যাডভোকেট বদরুল স্যার বললেন আমেরিকা একগরে যাচ্ছে। ইউরোপ তারা নৈতিকতার জায়গাতে অবস্থান করে, তারা নৈতিক, যে কে নৈতিকতার জায়গা আছে, কে আন্তর্জাতিক আইন মানছে। ইরান তো আন্তর্জাতিক আইন মানে আছে নৈতিকভাবে। ইরান ইরান তো আগে কাউকে অ্যাটাক করে নাই, যুদ্ধের নিয়ম ইরান ভাঙে নাই, ইরান কাউকে অ্যাটাক করেনি। সে তো নৈতিকতার জায়গাতে শক্ত অবস্থান আছে। এবং ইউরোপের কোন দেশ ট্রাম্পের পাশে দাঁড়ায় নাই, নেতানিয়াহুকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। সেক্ষেত্রে নৈতিক দিক থেকে ইরানের বিজয় সামনে হবে। এবং মধ্যপ্রাচ্য ইরানমুখী হচ্ছে। মধ্যপ্রাচ্যকে আমেরিকা সেভ করতে পারছে না। আমেরিকা সেখানে খুব নাজুক অবস্থায় পড়ে গেছে ট্রাম্প প্রশাসন। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ইরানমুখী হচ্ছে এবং ইউরোপ নৈতিকভাবে আছে, ট্রাম্পকে সমর্থন করে নাই। অ্যাডভোকেট এখানে বদরুল স্যার বললেন যে তো এখন আমরা দেখতে পাচ্ছি ইরান একটা একটা সংকটে পড়ে গেছে, কিন্তু ইরানের এই সংকট থাকবে না এবং ফিলিস্তিনি ভবিষ্যতে স্বাধীনতা চলে আসবে। আপনি এই বিষয়ে মূল আপনি আর 2-3 মিনিট বলুন। ধন্যবাদ। স্যারের প্রতি অগাধ শ্রদ্ধা রেখে বলতে হয়, স্যারের যথার্থ বক্তব্য এবং সুন্দর যুক্তি, সেটার অভিজ্ঞতা আলোকে আমি একটু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে কি, নৈতিক মূল্যবোধের এবং লালন এবং বিকাশ সাধন করা, হ্যাঁ, বিশ্বের ইসলামিক রাষ্ট্র তথা উন্নয়ন এবং উন্নতিশীল রাষ্ট্রগুলার, হ্যাঁ, মধ্যে দিয়ে একটা জাগরণ সৃষ্টি হবে। সেই জিনিসটা ইরান তথা ইরান সহযোগী প্রত্যেক রাষ্ট্রের মধ্যে দিয়ে, হ্যাঁ, এখন ইদানিং এটা প্রকাশ পাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে অন্যান্য রাষ্ট্রগুলোও কিন্তু ইরানমুখী হচ্ছে। সেটা হয়তো তারা এখনো সরাসরি উপর না হলে কিন্তু তাদের আকার ইঙ্গিত ইশারাই বোঝা যাচ্ছে। তাই কিছু কিছু রাষ্ট্র তো সরাসরি হয়ে গেছে, আরো অধিকাংশ রাষ্ট্র ইরানমুখী হয়ে নৈতিকতার পক্ষে চলে আসবে। যেহেতু একটা জিনিস আমরা বিশ্বাস করি, সেটা আমাদের ধর্মীয় কৃষ্টিতে হোক, প্রতিটা ধর্মের কৃষ্টির মধ্যে সেই জিনিসটা আছে, সংবিধানের মধ্যে, নীতিমালার মধ্যে, কোরআনে পাক থেকে শুরু করে গীতা, বাইবেল, প্রত্যেক জায়গার মধ্যে এই জিনিসটা উল্লেখ আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে স্ব দেশের রাষ্ট্রের প্রধানরা, তাদের চৌকস কর্মকর্তারা এটা কিন্তু যথার্থভাবে বাস্তবায়ন করে না তাদের ধর্মীয় কৃষ্টিকে, যার কারণে নৈতিকতার বিসর্জন। সেই দৃষ্টিতে আমি বলতে পারি যে যাহা তাহাই, ঠিক যেমন কর্ম তেমন ফল, সেটা টুডে টুমোর একদিন এটা একটা রেজাল্ট আসবে।
তো দীর্ঘ অনেক বছরের শক্তিশালী সে রাগববোয়াল কান্ট্রি দেশ, যে দেশ এককভাবে আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা মনে হচ্ছে, সেটা ইনশাল্লাহ আগামীতে আরো আরো ফলপ্রসূ হবে, যেহেতু অন্যান্য রাষ্ট্রগুলো যে ইরানের পক্ষে, ন্যায়ের পক্ষে, নৈতিকতার পক্ষে এগিয়ে আসতেছে, এবং বিশেষ করে দল মত নির্বিশেষে ধর্মীয় ধর্মীয় কি বলে যে এই, দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ধর্ম থেকেই এই নৈতিকতার প্রতি প্রাধান্য দিচ্ছে। রাষ্ট্র হিসেবে সেই ইরানের ভূমিকা, ইরানের ধৈর্য এবং ইরানের সাহসিকতা এবং ইরানের যে আত্মপ্রত্যয় এবং তাদের যে প্রতিজ্ঞা এবং শপথ গ্রহণ, যে হোমেনের যে জানাজার সেই ইতিহাস, এবং তারা বাস্তবায়ন একদিন ইনশাল্লাহ ফলপ্রসূ হবে। অতএব বিশ্বের যত শক্তিশালী রাগববোয়াল হোক না কেন, যাদের মধ্যে এই নৈতিকতাবোধ নেই, যাদের মধ্যে বিশ্ব মানবতা নেই, যাদের মধ্যে ধর্মীয় কৃষ্টির প্রতি শ্রদ্ধাবোধ নেই, যারা নিজেদের নিজেদের আত্মসিদ্ধির জন্য, নিজেদের স্বার্থের জন্য অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে হ্যাঁ। ধ্বংসের দিকে মানে তারা পদদলিত করার চেষ্টা করছে, এরা টুডে টুমুর একদিন যাহা তাহাই হবে, যেমন কর্ম তেমন ফল হবে। সুতরাং আমাদের অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা, এটা আমরা কিন্তু আগামীতে ইনশাল্লাহ দেখতে পারবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আমি দর্শক বিন্দু, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতি সিকোয়েন্সে বিশেষ করে নৈতিকতার জায়গা থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন নৈতিকতা জায়গাতে তাদের দুর্বল অবস্থান আছে এবং নৈতিকতাকে তারা ভেঙে দিয়েছে। নৈতিক বিশেষ করে ভূ রাজনীতিতে নৈতিকতার যে বিষয় আছে এবং আন্তর্জাতিক আইন কানুনের যে বিষয়, তারা সেটা ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে অ্যাডভোকেট একে বদ্দোস স্যার, আপনি প্রথম সিকোয়েন্সে বিশ্বের শান্তিবাদীদের একটা বিশাল নেটওয়ার্ক আছে, সেটা আপনি জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বলেন, ল্যাটিন আমেরিকার দেশ বলেন, আর ইউরোপে বলুন, আর ইসরায়েল বলুন। ইসরায়েলের শান্তিবাদীরাও এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমেরিকাতেও নিয়েছিল, ইউরোপ নিয়েছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার। বিশেষ করে সমস্ত বিশ্বের শান্তিবাদীরা যে প্রথম যুদ্ধের সিকোয়েন্সে তারা যে মুভমেন্ট করেছিল, তারও একটা রিয়াকশন তো দেশে দেশে হয়েছিল। আগামীতেও যদি শান্তিবাদীদের আন্দোলনটা আরো তীব্রতর হয়, তাহলে যুদ্ধবাদীরা কি আর কোণঠাসা হতে পারে? শান্তিবাদীদের আন্দোলন তো একটা তীব্রতর আন্দোলন সবসময় আমরা দেখতে পাই। অ্যাডভোকেট একে বদ্দুস। অবশ্যই নিয়ে আমার কিছু কথা আছে সামান্য। এইটা হচ্ছে বলেন যে স্যার, বলুন আগে, স্যারের কথা শুনি, আগে স্যারের কথা শুনি, স্যার বলেন। একটা বিষয় কি আপনি যে অবস্থানে এখন আমেরিকা চলে গেছে এবং আপনার তার মধ্য দিয়ে বিশ্বকে যে জায়গায় এখন নিয়ে আসছে, জি, তাতে শান্তির পক্ষের শক্তির যে অবস্থান, এইটা কিন্তু পরিষ্কার। আপনি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় 2বার করে বিশ্বের মানবতাবাদীরা গেছেন, বিভিন্ন দেশের মার খেয়েছেন, জেল খেটেছেন। সেখানে একজন আপনার সুইডেনের একজন মানবাধিকার কর্মী ছিলেন, নোবেল প্রাপ্ত, তাকেও তারা স্বীকার। এতে কি এই শান্তিবাদীরা ইসরায়েল এবং আমেরিকা যে একটা অমানবিক শক্তি, ভয়ঙ্কর আগ্রাসী শক্তি, আপনি ট্রাম্পের সাথে কার তুলনা করবেন? ট্রাম্প ঘোষণা দিয়ে আপনার ইয়েকে মেরে ফেলছে, আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতাদের মারছে। এই তালিকাটা কে দিছে? তথ্য উপাত্ত কে দিছে? মাসাদ দিছে এবং দিছে, সিআইএ নিজে কাজ করছে। এটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে যে আপনি আপনার দেশে এলাকা ভিত্তিক মাস্তানরা যেভাবে তালিকা করে মানুষ মারে, ওই যে আমাদের জেনারেল আজিজের ভাইরা মারতো একসময়, কালা জাহাঙ্গীর, সুইডেন আসলাম, কি ছিল না, এর হচ্ছে একটা আন্তর্জাতিক মানের শীর্ষ সন্ত্রাসী এই ট্রাম্প। আপনার একটা দেশের সাথে যুদ্ধ হতেই পারে, আপনি যুদ্ধের নর্মস ফলো করবেন, সিভিলিয়ানদের বাদ দিবেন, আপনি সিভিল এরিয়া বাদ দিবেন, সৈন্যদের সাথে সৈন্যের লড়াই হবে, বিমান হামলা হবে, আপনি সেটা করবেন। আপনি সামরিক স্থাপনার উপরে আপনি কি করলেন? আপনি স্কুলের 144টা বাচ্চাকে আপনি মানে জান্নাতে পাঠিয়ে দিলেন। আপনার জন্য তো পৃথিবীটা দুজক হবেই। আমেরিকা একটা প্রেসিডেন্ট কত সম্মান নিয়ে বাস করার কথা, আজকে আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে ইতালির প্রধানমন্ত্রী মুখ সরাই নেয়। স্পেন বলে তুমি যাই বলো, আমি তোমাকে ঘাঁটি সুবিধা দিব না, আমার বাণিজ্য বন্ধ করো, তাতেও আমি এটাতে যাব না। বরং তারা এখন রিকগনাইজ করতেছে ফিলিস্তিনকে।
সো এই এই যে শান্তিবাদীদের অবস্থান, আপনি কি মনে করেন ইউরোপিয়ানরা ট্রাম্পের অস্ত্র গুরুত্ব দিছে, না ওই যে গ্রেটা গেছিল, যে ওই যে গ্রেটা গেছিল সুইডেনের নোবেল বিজয়ী, আমাদের শহীদুল ইসলাম ফটোগ্রাফার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গেছিলেন, তাদেরটাই তো দাম দিচ্ছে। তাদেরকে যখন সেখানে হয়রানি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, আটক করা হয়েছে, এটাতে তো ইউরোপের জনমত বিগড়ে গেছে। এই সামান্য কয়েকজন মানুষের 2 দফার গ্লোবাল সমুদ্র টিলা, এটা তো বিশ্ব জনমতের একটা বিরাট প্রভাব আছে, বিরাট প্রভাব আছে। এবং এই যে সাম্প্রতিক কালে আপনার বিশেষ করে গাজায় যে অমানবিক আচরণ ইসরায়েল করে আমেরিকার পৃষ্ঠপোষকতায়, এটা তো মধ্যপ্রাচ্যের প্রতি, বিশেষ করে ফিলিস্তিনিদের বিশ্বের চোখ ফিরাই দিচ্ছে। মানুষ ভুলে গেছিল এই যে মানে আপনার আজকে 24 সনে হামাসের হামলার আগে 23-এ ভুলে গেছিল মানুষ। ফিলিস্তিন ইস্যুটা এজেন্ডার বাইরে গেছে। আলহামদুলিল্লাহ এই যুদ্ধের মাধ্যমে তার আগে থেকেই হামাসের হামলার পর ইরানের হামলা বিভিন্ন ভাবে মুসলিম জি। সম্প্রদায়ের মালের ক্ষতি হয়েছে, ইরানিদেরও ক্ষতি হয়েছে। কিন্তু আমরা একটা জায়গায় আসছি, যে জায়গাটায় দাঁড়িয়ে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আমেরিকা আর সব জায়গায় পার পাবে না, মারলে রাইট। একটা মার খাবে, একটা যদি বুলেট ছাড়া আর একটা পাল্টা বুলেট যাবে। এখন পর্যন্ত ইরান এটা ধৈর্য রাখছে। সুতরাং আমি একটা আশাবাদের কারণ দেখি। আফগানিস্তান পারে নাই, যখন ঢুকছে দখল করে ফেলছে। ইরাকে সাদ্দাম পারে নাই, বাগাড়ম্বর করছে, অনেক অনেক বাগাড়ম্বর করছে। ওয়াই ইরান ইজ ডিফারেন্ট? বিকজ তারা তারা নিশ্চয়ই তাদের আল্লাহর উপর ভরসা আছে, প্রস্তুতি আছে যে তারা পারবে, নাইলে তো তারা সারেন্ডার করে ফেলবে। তো এখন আমাদের আসলে এই মজলুম ইরানের পক্ষে থাকা উচিত। ইরানের মধ্য দিয়ে কি শুধু ইরানই লাভবান হবে না, সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাজ্যের যে অন্ধ প্রভাব ছিল, এবং মানে আপনার মনে করেন যে ভেনেজুয়েলা গেল গিয়ে তেলটা নিয়ে নিল, আপনি মধ্যপ্রাচ্যে ঢুকলে ইরাকের তেল নিল, সৌদি আরবের তেল নিয়ে গেল, পয়সা দেয় না তাদের কাছ থেকে। ওই যুদ্ধের বিল, ওই যে সে যে কুয়েতকে মুক্ত করলো সেই টাকাটা নিয়ে নিছে, মুক্ত করছে, যুদ্ধ করে মুক্ত করছে সাদ্দামকে ছেড়ে, কিন্তু এটার বিল পে করতে হয়েছে তাদের। এখনো তো যদি এই যুদ্ধে হেরে যেত ইরাক, বিলটা দিতে কিন্তু হইতো না? আমি আরেকটা ভালো দেখেন, মধ্যপ্রাচ্য ইরাক ইরানের শিয়া সুন্নিদের মধ্যে কিন্তু সাম্প্রতিক সময়ে মানে দ্বন্দ্ব সংঘাতের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এটা তাদের মধ্যে একটা তাদের মধ্যে একটা ইউনিটি, শিয়া সুন্নিদের মধ্যে মানে জাতিগত জায়গা থেকে, জনগণের জায়গা থেকে শিয়া সুন্নিদের মধ্যে কিন্তু রক্তক্ষয়ী দ্বন্দ্ব সংঘাতের আমরা সিকোয়েন্সটা কম দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ভালো মেসেজ। এর কারণটা হচ্ছে যে ইরান তো যেটা করছে সেটা কজ অফ ইসলাম, কজ অফ ইসলাম, ইসলামের জন্য। আপনি দেখেন ইরান খুব নিরিবিলি শান্তিতে থাকতে পারতো যদি সে ফিলিস্তিনের ব্যাপারে মাথা না ঘামাতো, গাজার ব্যাপারে মাথা না ঘামাতো, পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে না যেত, লেবাননে হিজবুল্লাহদের, ইয়েমেনের হুতিদের সাহায্য না করতো, তাহলে ইরান সুখেই থাকতে পারত। বাংলাদেশে অনেক লোক আছে না, কোনো জুটঝামেলায় জড়ে না, খুব ভালো আছে, সুখে আছে, পাড়ায় মহল্লায় কি ঝগড়াঝাটি ফেসাদ সে যায় না, কিন্তু বিচার সালিশে নাই, তার মতো সে ভালো থাকে। ইরান কিন্তু সেইভাবে ভালো থাকতে চায় না। ইরান আজকে নিজের জন্য এই বিপর্যয়ের শিকার হয় নাই। ইরান না থাকলে অনেক আগেই মধ্যপ্রাচ্যের তেল 80% আমেরিকার দখলে চলে যেত। এই ইরান আছে বলেই, এবং ইরানের সাথে আগে সিরিয়া ছিল, এখন নাই, লেবাননের একাংশ আছে, হুতিরা আছে, আছে বলেই একটা ভারসাম্য আছে, এবং চীন রাশিয়ার মধ্যপ্রাচ্যের জায়গা আছে। আজকে যদি ইরান না থাকতো এই শক্তি নিয়ে তাদের পাশে, আপনি মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা একক অবস্থান হতো, এবং তেলের একটা ভেনেজুয়েলার সোর্সটা তারা নিচে, সৌদি এবং ইরাকি কুয়েতি সোর্স যেগুলো, এগুলো যদি তাদের হাতে চলে আসে, তাহলে পুরা তেলের দাম তো তারা নির্ধারণ করবে। এখন তো সেখানে তারা এককভাবে পারছে না, তাকেও $6 বেশি তেলের দাম দিতে হচ্ছে। তা আমি মনে করি আমাদের আরো দেখতে হবে, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের ক্ষতি হবে, সন্দেহ নাই আমেরিকার হবে, কিন্তু ইরান দুনিয়ার 1 নম্বর পরাশক্তি না। এই যুদ্ধে হেরে গেলে সে 2 নম্বর হওয়ার ঝুঁকি নাই। আপনি 1 নম্বর, আপনি হেরে গেলে 3 নম্বরে যাবেন। রাশিয়া চীন যখন উপরে আসবে, তখন আপনাকে মাঝে মাঝে কিন্তু কান ধরে উঠবস করতে হবে, যেটা আপনি করাইছেন অন্যদের, কান ধরে পাশাপাশি উঠবস করাইতে হবে না?
বিশ্বে ইহুদিদের প্রতি ইহুদি বিদ্বেষ বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক একটা গবেষণায় আমরা দেখছি যে ইহুদি বিদ্বেষ বেড়ে যাচ্ছে, এবং আমেরিকা এবং ইউরোপে ইহুদিরা কোণঠাসা হচ্ছে, এবং ইহুদি যারা পর্যবেক্ষণ আছেন, যারা সমাজ বিশ্লেষণ আছেন, রাজনৈতিক ওপিনিয়ন দিতে, ইউরোপ আমেরিকাতে ইহুদিরা চরম ঝুঁকির মধ্যে পড়ে যাবে নেতানিয়াহুর এই ভুল রাজনীতি। সারা বিশ্বে আপনি ধরেন মানে খ্রিস্টানদের সংখ্যা 220 কোটি, মুসলমান 200 কোটি, ইহুদি 1 কোটি। তারা সেখানে মধ্যপ্রাচ্যে একটা সংখ্যালঘু সমাজ, আমেরিকার মদদে তারা তাদের সংখ্যাগরিষ্ঠ ভাই। আমরা আহলে কিতাবের লোক না, ইহুদি খ্রিস্টান মুসলমান, আমরা আহলে কিতাব না, জবুরের লোকজন নাই, কিন্তু এই 3 গোত্র তো আছে আহলে কিতাব। কিন্তু এই আহলে কিতাব তো তারা মনে রাখে না, তাদের নবীদের আমরা নবী মানি, তারা এটা স্বীকার করে না। ফলে এরা হচ্ছে, আমি মনে করি যে ইহুদিরা হবে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত। এই অভিশাপটা শুরু হয়ে গেছে অলরেডি। ইসরায়েল থেকে লক্ষাধিক ইহুদি যারা একটু সচ্ছল তারা বেরিয়ে গেছে, তারা জেনে গেছে আগামীতে কি হতে যাবে। আপনি পাশাপাশি কোনো আমি আপনাকে কোট করছি, স্রষ্টা একজন আছেন, সেটা আমরা আল্লাহ তাআলা আমাদের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন তুমি সীমা লঙ্ঘন করো না। যে পৃথিবীতে যে জাতি যে সম্প্রদায় সীমা লঙ্ঘন করেছে এবং আল্লাহ সৃষ্ট প্রাণীর উপরে যারা ইনজাস্টিস করেছেন, মানুষের উপর, সাধারণদের উপরে, জায়গাতে মহান স্রষ্টা রব, তিনি একজন, তারও তো একটা জাস্টিফিকেশন আছে, বা তিনিও তো একটা জাস্টিফিকেশন করে জাস্টিস করবেন। তারও তো একটা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও তো একটা বিচার আছে, তার তো উনিও তো একটা ফয়সালা করবেন। আর যেভাবে নির্মমভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, এই বিশ্বের যুদ্ধবাজার যা করছেন, সেই জায়গাতে মহান স্রষ্টা তার উনিও তো একটা ফয়সালা করবেন, তারও তো একটা বিচার আছে, আছে না? অবশ্যই আছে। তার যদি একটা ইঙ্গিত না থাকে, ইরানের মতো একটা দেশের সাথে, পুচকে দেশের সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আলোচনায় বসে চুক্তিতে চুক্তিতে আপনার ট্রাম্প সই করে দফা দফায় বসে, তারা তো রিকগনাইজই করতো না। বরং এই বৈঠকে ইসরায়েল আসে নাই, তার মানে কি ইসরায়েল ইরানের সমকক্ষ না? হুম। ইসরায়েল অভিজাত দুইটা দেশের বৈঠকে সে পারেনি, তার স্থান নাই সেখানে। তারে নিয়ে এই ওয়াশিংটনের রাষ্ট্রদূত লেভেলে লেবানন ইসরায়েল মিটিং করাইছে। আমেরিকা হুম। বসতে দেয়নি তাদেরকে এই সিটিং, এটা বুঝতে হবে। ডাউনগ্রেডেড হয়ে গেছে, তাদের প্রধানমন্ত্রী হয়েছে। ইহুদিদের যারা বিশ্বব্যাপী যারা ইহুদি নেতারা আছে, ইহুদিদের বুদ্ধিজীবী আছেন, ইহুদি মিডিয়া মোগল যারা আছেন, তাদের বুঝতে হবে যে মুসলমানদের বিরুদ্ধে অহেতুক মানে ইসরায়েলের যে জমিটুকু আছে সেটুকু দিয়ে তারা শান্তিতে থাকতে পারে। তারা কিন্তু গ্রেটার ইসরায়েলের নামে দক্ষিণ লেবানন লিতানি নদী পর্যন্ত দখল করতে চায়। তারা পশ্চিম তীর পুরাটা নিয়ে নিতে চায়, গাজা দখল করে হাউজিং করতে চায়, আবাসন করতে চায়। এইটা তো পরিষ্কার ঘোষণা দিছে তারা। এই প্ল্যান যদি তারা ত্যাগ করে, আমরা মুসলমানরাই তো তাদের নিরাপত্তা দিব, ইসরায়েলকে আমরা নিরাপত্তা দিব যদি সে তার মধ্যে। কিন্তু ইসরায়েল যদি প্ল্যান করে আমার এইটুকু জায়গায় হবে না, আমার হুম। লেবাননের একাংশ চাই, আমার পশ্চিম দিক চাই, আমার গাজাও চাই, আমি বেকা ছাড়বো না, আমি গুলান উপত্যকা ছাড়বো না, সিনাই ছাড়বো না, দখল করে বয়ে থাকবো, এটা কোনোদিন তারা। এবং এই যে দূরত্ব তৈরি হবে, এই দূরত্ব তৈরি হলে মুসলিম দেশগুলা, উপসাগরীয় দেশগুলা যদি আস্তে আস্তে আমেরিকার উপর আস্থা হারাইয়া তারা যদি অন্যান্য মেরুকরণে যায়, তুরস্ক পাকিস্তান সৌদি, মিশর পাকিস্তান সৌদি, এরকম মেরুকরণ গুলোতে যায়, ইসরায়েল তো এক ইরানকেই সামলাইতে পারতেছে না, তার ঘরের ভিতর বোমা পড়ে, 3 দিন বাংকারে ছিল নেতানিয়াহু। তো সুতরাং এখনকার যে ধাক্কাটা, এই ধাক্কাটা কিন্তু ব্যাপারটা কি ঘটছে, আপনি ইরানকে বিচ্ছিন্ন রেখে সাইজ করার পরিবর্তে আপনি ইরানকে ধরতে গিয়া পুরো উপসাগর তছনছ হয়ে গেছে। কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সবাই মনে করতেছে যে আমাদের নিরাপত্তার জন্য নতুন উপায় খুঁজতে হবে। জি। রাশিয়া এবং চীন মনে করতেছে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে আর একলা থাকতে দেওয়া যাবে না, আমাদের ওয়েল সোর্সিং নষ্ট হয়ে যাবে। তারা অতিরিক্ত আগ্রহ হুম। নিচ্ছে, নানান ধরনের টেকনিক্যাল কোলাবোরেশন দিচ্ছে। এই সিচুয়েশনে মধ্যপ্রাচ্যে এখন আর আমেরিকা একা প্লেয়ার না, খেলা অনেক রাইট। জমে গেছে, অনেক অনেক খেলা এখানে জমে গেছে। এবং
এইখানে আর এইটা আপনি একটা কথা আমার ধরে নেন, আমরা মধ্যপ্রাচ্যে একাধিপত্য শেষ, জি, আমাদের একাধিপত্য শেষ। জায়গা থেকে আমরা শান্তিবাদীদের সেই গ্লোবাল ভিলেজের একজন নাগরিক হিসেবে আমরা আগামীতেও মহান স্রষ্টা দেখান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ যারা নমরুদ যে মানে সীমা লঙ্ঘন করেছিল, আপনার ফেরাউন করেছিল, আরো অনেক যারা যে জাতি আপনার বিভিন্ন জাতি গোত্র, আদ জাতি, সামুদ জাতি, এইসব গোত্র এবং রাজা বাচ্চারা যারা সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, এবং মহান আল্লাহ কিছুক্ষণের জন্য ছাড় দেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য ছেড়ে দেন না। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা অ্যাডভোকেট এখান বাংলাদেশের পরিস্থিতি এবং জন্য। আমি দর্শক বৃন্দ, আমি শেষ পর্যায়ে আসছি। শহীদুল ইসলাম দুলদুল, আপনি শেষ কথাটা বলুন, কি বলতে চাচ্ছিলেন আপনি, জনাব শহীদুল ইসলাম দুলদুল? আপনি শুরু করছিলেন বিশেষ করে ভয়াবহ শেষ। বৃষ্টি বর্ষণ এবং বৃষ্টি জি, বর্ষণের ফলে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা পর্যায়ে, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে যথার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা দীর্ঘ প্রায় 8-10 দিনের গণ বর্ষণের ফলে। পাশাপাশি যে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানে পানির সেই মানে জোর এদিক দিয়ে ধাবিত হয়েছে, যার কারণে পাহাড়ি জলগুলা আস্তে আস্তে নিম্নস্থলে, বিশেষ করে চট্টগ্রাম এলাকার দিকে এগুলা নিমজ্জিত হচ্ছে। তো সেই কারণে আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করতেছে। এমনিতে বৃষ্টি চলছে এখনো পর্যন্ত, বৃষ্টি মানে কোনো অবসর মানে নাই, রেস্ট নাই, টানা টানা বৃষ্টি চলছে। এই মুহূর্তেও বৃষ্টি চলতেছে, এভাবে হ্যাঁ, আজকে প্রায় 7-10 দিন যাবৎ চলছে। তো যাই হোক, বিভিন্ন এলাকায় তো দিয়ে গিয়েছে। এখানে আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি, চট্টগ্রামে উল্লেখযোগ্য একদম সরকারি গ্যাজেটের মধ্যে এবং যে নথি আছে সেখানের মধ্যে, বিশেষ করে জরিপ জরিপের রেকর্ড অনুসারে দেখা যাচ্ছে যে কি 22টি উল্লেখযোগ্য খাল চট্টগ্রাম শহর তথা চট্টগ্রাম মফস্বল, সাতকানিয়া থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে বিভিন্ন দিক, যে সব জি, খালগুলোর সাথে পার্বত্য অঞ্চলগুলোর সাথে যে লিঙ্ক আপ আছে, এবং এই হ্যাঁ, খালগুলোর মধ্য দিয়েই পানিগুলা নদীতে এবং বঙ্গোপসাগরে হ্যাঁ যে মানে গিয়ে থাকে। তো এই যে যাওয়ার যে একটা পুল, সেটা কিন্তু দীর্ঘ অনেক বছর যাবৎ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে এখানে যে এই 22টা খালের মধ্যে জি, চট্টগ্রামের জি, বৃহত্তর অঞ্চলে। আমি আপনার কাছে আসছি। এখন যেহেতু নতুন গণতান্ত্রিক ধারার দিকে বাংলাদেশ যাচ্ছে, গণতান্ত্রিক সরকার আছে, সেই ক্ষেত্রে সরকারের রাজনৈতিক ব্যবস্থা সদিচ্ছা থাকতে হবে, এবং পাশাপাশি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা থানা জেলাতে কোনো জন আপনার নদী খাল খাল দখলের কোনো দস্যুতার জন্য আমার নতুন করে সৃষ্টি নয়। কেউ যেন খাল না দখল করতে পারে, কেউ নদী না দখল করতে পারে, এবং অবৈধ স্থাপনা দখল করে এই জায়গাগুলো যেটা বাকি যেটা আছে নদী খাল বিল, সেই জায়গা ক্ষতিগ্রস্ত না করতে পারে। এক্ষেত্রে সরকারকে শক্ত হাতে শক্ত হাতে আইন এবং প্রশাসন, রাজনীতি দিয়ে শক্ত হাতে সরকারের অবস্থান নেওয়া তো সময়ের জরুরি দাবি সরকারকে। জি, বলেন। ধন্যবাদ। আমি সেই সেই বিষয়টা একটু আসতেছিলাম, মানে একটু পরে আসতাম আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি আপনাকে আমাকে সহযোগিতা